ভালো আছো সবাই? রৌনক মাহমুদ শুনতে পাচ্ছ? সৈকত মাহমুদ, আলিফ আল আরাফাত, কে আক্তার লুনা, নয়ন সরকার, কনফার্ম করো যে তুমি শুনতে পাচ্ছ। ওকে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব, যে আমরা বেসিক গ্রামার থেকে শুরু করব। যেহেতু করোনা প্যান্ডামিকের কারণে আমরা গত একটা বছরে 2020 সালে আমরা তেমন ক্লাস করতে পারিনি এবং 21 সালে আমরা ভর্তি হয়েও কিন্তু ক্লাস করতে পারিনি। তো হরিরামপুর অনলাইন স্কুলের আয়োজনে এবং দক্ষিণ চাঁদপুর স্কুলের সহযোগিতায় এই অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ইতিমধ্যে তোমরা জুম অনলাইন ক্লাসের রুটিন পেয়েছো। আমার এই ক্লাসটি ইংরেজি দ্বিতীয় পত্রের নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য। ক্লাসটি হবে প্রতি রবিবার সকাল 11টা থেকে, ঠিক আছে? ওকে, আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। তারেক কথা ভিডিও অন করেন। মোহাম্মদ হোসেন হ্যাজ স্টার্টেড। এই যে দেখ টাইপ কর, তানজিলা মোবাইল টাইপ কর। বড় হই। তোমরা কি শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Okay, dear learners, thank you very much for joining with me and welcome to my class. তোমাদের দেখতে সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আজকে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যে আমরা যদি ইংলিশ গ্রামার শিখতে যাই তাহলে আমাদের বেসিক কিছু বিষয় জানতে হয়। তার মধ্যে রয়েছে তোমাদের পার্টস অফ স্পিচ, টেন্স, আর হচ্ছে তোমার সেন্টেন্স সম্পর্কে জানতে হয়, সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে হয়, ট্রান্সফরমেশন সম্পর্কে জানতে হয়। এখান থেকে আমাদের এসএসসি পরীক্ষায় বোর্ড কোশ্চেনে প্রশ্ন হয়। তো আজকে আমরা একদম শুরু থেকেই করব। আমরা এইভাবে একটা সাজেশন ফলো করে বা একটা সিলেবাস ফলো করে আমরা আমাদের কোর্সটাকে শেষ করে ফেলবো। তো তোমরা এই ছবিটা দেখো, তোমরা রেসপন্স করবে, ঠিক আছে? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? জি। তোমরা গেস করতে পারছো আজকে তাহলে কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করতে পারি? তোমরা কি কেউ গেস করতে পারো, অনুমান করতে পারো আজকে আমাদের কোন টপিকের উপরে ক্লাস হবে? কোন টপিকের উপর ক্লাস হবে? তোমরা এই ছবি দেখে কিছু বুঝতে পারছো? আচ্ছা, ওকে, আমরা চলে যাই। আজকে আমাদের লেসনটা হচ্ছে পার্টস অফ স্পিচ এর উপরে। তো এটা একেবারে গ্রামারের বেসিক। আমাদেরকে শব্দগুলো চিনতে হয় বাক্য তৈরি করার জন্য। এরপর আমাদেরকে সেন্টেন্স মেকিং করার জন্য সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হয়। এরপরে আমরা টেন্স সম্পর্কে ভালো করে জানলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। সো টুডেস লেসন ইজ অন পার্টস অফ স্পিচ। তোমরা কি কেউ বলতে পারো যে পার্টস অফ স্পিচ কাকে বলে? কে একটার আছো? জি স্যার। তুমি কি বলতে পারো পার্টস অফ স্পিচ কাকে বলে? অন্য কেউ বলতে পারবে? হ্যাঁ, বলো। আমরা একটা বাক্যে যে শব্দ ইউজ করি তাকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে যে শব্দ ব্যবহার করি সেগুলো পার্টস অফ স্পিচ। আর কেউ বলতে চাও? দেখো, সংজ্ঞাটা ইংলিশে রয়েছে এখানে, যে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড
পার্ট অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। তোমরা অন্য কোনো ভাবে কেউ একটু বলতে চাও? সৈকত মাহমুদ, রনক মাহমুদ, কেউ বলতে পারবে পার্টস অফ স্পিচ কাকে বলে? অন্তর্গত। ওকে, আমরা তাহলে জানলাম যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটাই শব্দই এক একটা পদ। একটু খেয়াল রাখতে হবে, যে শব্দটা বাক্যের মধ্যে অবস্থান করে না সেই শব্দটাকে কিন্তু আমরা পদ বলতে পারি না। ডেফিনিশন অনুযায়ী একটা শব্দকে অবশ্যই বাক্যের মধ্যে অবস্থান করতে হবে। আমরা এক্সাম্পল দেখব। দেখো, এক্সাম্পল দেখার আগে আমরা এই পার্টস অফ স্পিচ কত প্রকারের হতে পারে সেটা জেনে নিই। তোমরা কি জানো বাংলায় পদ কত প্রকার? পাঁচ প্রকার। 5 প্রকার। 5 প্রকার স্যার। কেউ কি ক্লাসিফিকেশনটা বলতে পারো যে কি কি আছে বাংলায় পদ? মানে প্রকারভেদটা কি বলতে পারো? তোমাদের রেসপন্স লাগবে কিন্তু, হ্যাঁ, কথা বলতে হবে। বাংলায় যদি পদ 5 প্রকার হয়, আমরা জানি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5 রকমের পদ রয়েছে। তোমরা কি বলতে পারো পদ প্রধানত কয় প্রকার? 3 প্রকার। পদ প্রধানত তিন প্রকার। কে বললে এটা? আরাফাত। আরাফাত বলেছে। তুমি কি বলতে পারো কি কি সেই 3 প্রকার? পদ হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ এবং অব্যয় পদ। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। তো সব্যয় পদকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি। ওইখানে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া রয়েছে, আর বাকি একটা থেকে অব্যয় পদ। তাহলে পদ হচ্ছে প্রধানত 2 প্রকার আর পদ হচ্ছে 5 প্রকার। কিন্তু পার্টস অফ স্পিচ তাহলে কয় প্রকার? কেউ বলতে পারবে যে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনটা কয় রকমের হতে পারে? 8 প্রকার। 8 প্রকার। কেউ নামগুলো বলতে পারবে? নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর প্রিপজিশন, কনজাংশন, আচ্ছা, আমরা তাহলে জানলাম যে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। এখানে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ফাইনাল ওয়ান ইজ ইন্টারজেকশন। তো আমরা প্রথমেই জেনে নিই নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, means whatever we are seeing and watching around us is noun. তো আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখতে পাই সবকিছুই কিন্তু নাউন। তোমরা কি নাউনের এক্সাম্পল দিতে পারবে কেউ, যে কোনো কিছুর নামকেই নাউন বলে? এরকম কি আছে যেটাকে আমরা নাউন বলতে পারি? কে একটা লুনা আছো? জি স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল দাও তো, একটা নাউনের একটা এক্সাম্পল দাও। কি হতে পারে? আর কেউ বলতে চাও? আচ্ছা, ওকে, আমরা এগুলো সম্পর্কে জানবো। আমরা এখন আসলে জেনে যাই ডেফিনিশন গুলো কি আসলে। তাহলে কোনো কিছুর নামকে আমরা বলবো নাউন। এরকম রয়েছে চেয়ার, টেবিল, তারপরে হচ্ছে রহিম, করিম, ল্যাপটপ, মোবাইল ফোন, এই সবগুলোই কিন্তু এক একটা নাউন। এছাড়াও আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো আমরা ধরতে পারি না,
সেগুলো নিয়ে আমরাও আলোচনা করব। দেখো এরপরে রয়েছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহার করা হয়। প্রোনাউন হচ্ছে বাক্যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন ধরো আমরা যদি এরকম বলি যে লুনা গোজ টু স্কুল, রুনা স্কুলে যায়, কিন্তু আমরা অনেক সময় যখন কোনো আর্টিকেল লিখি, কখনো প্যারাগ্রাফ লিখি, তখন বারবার কিন্তু এরকম বলতে পারি না যে লুনা স্কুলে যায়, লুনা ঠিক মতো পড়াশোনা করে, লুনা 4টার সময় বাসায় ফিরে। এই বারবার লুনা লুনা শব্দটা বললে কি হয়, আমাদের একটা একঘেয়েমি কাজ করে আমাদের মধ্যে। তখন আমরা কি করি, লুনার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। কিরকম, যে লুনা খুব ভালো মেয়ে, সে প্রতিদিন স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে। তাহলে এই লুনার পরিবর্তে যে সে শব্দটা আমরা ব্যবহার করেছি সেটাই কিন্তু তোমার প্রোনাউন। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে প্রোনাউন। যেমন হতে পারে হি, শি, দে, দেম, এরকম আর কি। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ। তোমরাই বলেছো যে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। Adjectives qualify only noun and pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. Simply it describes nouns or pronouns. তো এইখানে বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি নির্দেশ করা। অর্থাৎ বাক্যে ব্যবহৃত ওই শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। যেমন ধরো যদি এরকম বলি she is a beautiful girl, she is a beautiful girl, তাহলে এই বাক্যে দেখো বিউটিফুল শব্দটা কি করেছে, প্রোনাউন she কে বিশেষায়িত করেছে। কিভাবে বিশেষায়িত করলো এটা, যে তার গুণ বোঝাচ্ছে এই শব্দটা দ্বারা, যে সে সুন্দর। বা এখানে একটা নাম আমরা বলতে পারি, যেমন হতে পারে রেহেনা। হ্যাঁ, রেহেনা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে রেহেনা হচ্ছে একটা সুন্দর মেয়ে, একজন সুন্দর মেয়ে। তাহলে এইখানে এই বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ এটা? বিকজ অফ যেটা এটাকে ডিসক্রাইব করেছে। আমরা যদি বলি করিম ইজ আ ব্যাড বয়, দেখো এখানে করিমের দোষ বোঝাচ্ছে ব্যাড শব্দটা দ্বারা, সুতরাং এই ব্যাডটাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ। এরকম আই হ্যাভ 5 পেন্স, আমরা এক্সাম্পলে আসবো, তার আগে আমরা ডেফিনিশন গুলো আরেকটু জেনে নিই। এরপরে রয়েছে ভার্ব। ভার্ব কি? The verb is an important part of speech. Without the verb, no sentence can be formed. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। It shows a physical or mental action. তাহলে বাক্যে ব্যবহৃত ওই শব্দ যেটা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। এরপরে রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? An adverb is a word that describes a verb, adjective or another adverb. তো এইখানে দেখো অ্যাডভার্বের কাজ হচ্ছে যে ভার্বটা আসলে কিভাবে সম্পাদিত হয় সেটা বোঝায়। কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই অ্যাডভার্ব। আমি ফর এক্সাম্পল বলতে পারি দ্য টর্টয়েস ক্যান the hare can run fast, আর tortoise can run slowly, বা tortoise run slowly। এইখানে দেখো জিনিসটা যে খরগোশ হচ্ছে দ্রুত দৌড়াতে পারে, আর কচ্ছপ হচ্ছে খুব ধীর স্থির ভাবে হাঁটি বা দৌড়ায়, যাই বলো না কেন। তাহলে এইখানে দৌড়ানোটা হচ্ছে ভার্ব, কোনো কিছু করা বা হওয়া বুঝলে সেটা ভার্ব। অ্যাডভার্ব কোনটা? যেটা ভার্বকে বিশেষায়িত করে, যে ভার্বটা কিভাবে হচ্ছে। তাহলে কিভাবে দ্বারা ভার্বকে প্রশ্ন করো যে খরগোশ কিভাবে দৌড়ায়, এখানে দেখো একটা শব্দ আছে দা হেয়ার ক্যান রান ফাস্ট, তাহলে ফাস্ট শব্দটাই আসবে, যে কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, সুতরাং এখানে দ্রুতটাই হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে 40 মিনিট টাইম শেষ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আবার এটাতে জয়েন করবে, ঠিক আছে? যদি এটা রিমুভ হয়ে যায়, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
যদি এটা আমি মিটিং থেকে বের হয়ে যাই, তোমরা আবার আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রবেশ করবে, ঠিক আছে? আর প্রথম দিনের ক্লাস যেহেতু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আশা করি নেক্সট ক্লাস থেকে এই সমস্যাগুলো থাকবে না। যারা আনমিউট করেছো তারা আবার মিউট করে ফেলো। আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এরপরে রয়েছে প্রিপোজিশন। A preposition is a part of speech that indicates location, time, etc. Usually used in front of nouns or pronouns. It shows the relationship between the noun or pronoun and other words of the sentence. On, in, under, after, beside, to, towards, with, etc. are preposition. তো preposition হচ্ছে যে শব্দটা নাউন বা প্রোনাউনের আগে বসে সেটাকে আমরা বলবো প্রিপোজিশন। আমরা এক্সাম্পলে চলে যাব, আমরা খুব দ্রুত চলে যাই কারণ 40 মিনিট করে সময় থাকে। হ্যাঁ, তুমি 40 মিনিট করে সময় থাকে, গুগল মিটে অনেক বেশি সময় পাওয়া যায়। আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের গুগল মিটে ক্লাস নেওয়া যায় কিনা। এরপরে রয়েছে কনজাংশন। The conjunction is a part of speech used to join words, phrase or clause in a certain sentence, such as and or otherwise, but unless, since, although, etc. তো কনজাংশন হচ্ছে কি দুটো শব্দকে, দুটো বাক্যকে, দুটো ক্লজকে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, অথবা দুটো ফ্রেজকে, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ কে সংযুক্ত করে, ঠিক আছে? তাহলে বাক্যের ব্যবহৃত বা বাক্যের অন্তর্গত ওই শব্দ যে শব্দ দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লজ কে যুক্ত করে তাকে আমরা বলবো কনজাংশন। The last one is interjection. An interjection is a part of a sentence that expresses emotion such as joy, surprise, sadness, etc. and has no grammatical other part of the sentence. It is frequently used in informal language than in formal speech or writing. So a note of exclamation sign is used after an interjection. এটা খুব গুরুত্বপূর্ণ যে ইন্টারজেকশন হচ্ছে বাক্যে ব্যবহৃত ওই শব্দ যেটা দ্বারা মানুষের মনের আবেগ বা অনুভূতি প্রকাশ পায়। এখানে দুঃখ থাকতে পারে, বিষয় থাকতে পারে, আনন্দ থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। যে শব্দ দ্বারা আমরা এগুলোকে ইন্ডিকেট করব সেগুলোই হচ্ছে বাক্য ইন্টারজেকশন। তোমরা একটু রেসপন্স করবা। আমরা এই লেসনটা যদি কমপ্লিট করি তাহলে আমরা কি জানতে পারবো? আমরা পার্টস অফ স্পিচ কি সেটা বলতে পারবো, আমরা ক্লাসিফাই করতে পারবো পার্টস অফ স্পিচ কে যে এটা কত প্রকারের, আর আমরা কিছু প্র্যাকটিক্যালি কাজ করব, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেগুলো ফিল আপ করতে পারবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? একটু রেসপন্স করতে হবে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে। তোমরা মনে হয় সম্ভবত আর 1 মিনিট, হ্যাঁ, তোমরা একই ওয়েতে আবার প্রবেশ করবা। বুঝতে পেরেছো? যদি লাইনটা কেটে যায় 40 মিনিট ওকে স্যার। গেলে তোমরা আবার আগের মতো প্রবেশ করবে। আমরা ক্লাসে ফিরে যাই। লুক অ্যাট দ্য পিকচার। আমরা আমাদের প্রিয় মানিকগঞ্জকে দেখতে পাচ্ছি। মানিকগঞ্জ ইজ আ বিউটিফুল টাউন। আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝাবো যে আমরা যে সংজ্ঞাগুলো শিখলাম, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো কাকে বলে আমরা সেগুলো জেনেছি। এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে ফাইন্ড আউট করব যে আমরা আসলে বাক্য থেকে এগুলোকে খুঁজে বের করতে পারি কিনা। তো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, আমার মনে হয় খুব দ্রুত কেটে যাবে লাইনটা। আমি পরবর্তী সেশনে তোমাদেরকে বাকি অংশটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একইভাবে জয়েন করবে। না, এখানে আমি মনে হয় তোমরা কি সংযুক্ত আছো? তোমরা কি সংযুক্ত? জি স্যার। তার মানে বোনাস টাইম দিয়েছে। ওকে, আমি তাহলে ক্লাসটা ক্যারি করি। মানিকগঞ্জ ইজ আ বিউটিফুল টাউন। মানিকগঞ্জ ইজ আ বিউটিফুল টাউন। মানিকগঞ্জ একটা সুন্দর শহর। তো এখানে তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে এখানে নাউন কোনটা এই বাক্যের মধ্যে? মানিকগঞ্জ। ওই যে আমরা জেনেছিলাম কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে মানিকগঞ্জটা হচ্ছে একটা নাম, সুতরাং মানিকগঞ্জটা হচ্ছে নাউন। এর পরের ছবিটা দেখো। এই ভদ্রলোককে কি তোমরা চিনো?
ভদ্রলোক স্যার চিনি তো। এর নাম কি? ডোনাল্ড ট্রাম্প। জি স্যার। তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি হু ইজ হি, এখানে দেখো হি এর নিচে আন্ডারলাইন করা আছে, হি কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? তাহলে এখানে দেখো ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, এজন্যই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প হিটা হচ্ছে এখানে প্রোনাউন, কারণ আমরা প্রোনাউনের ডেফিনেশনে জেনেছিলাম যে নামের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? সো হিয়ার দ্য হি ইজ প্রোনাউন। লুক এট দ্য পিকচার, কি দেখতে পাচ্ছ তোমরা এখানে? আচ্ছা, তো আমি যদি বলি আই হ্যাভ 5 পেন্স, আমার 5টা কলম আছে, আমি 5 এর নিচে আন্ডারলাইন করেছি, তোমাদেরকে বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন যে এই 5টা কোন পার্টস অফ স্পিচ? 5টা কোন পার্টস অফ স্পিচ? আমরা জেনেছিলাম যে বাক্যের অন্তর্গত যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, সংখ্যা বলেছিলাম তাই না? সংখ্যা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে দেখো আই হ্যাভ 5 পেন্স, আমার 5টা কলম আছে। তো 5 শব্দটা কি সংখ্যা বোঝাচ্ছে না? কিসের সংখ্যা বোঝাচ্ছে? কলমের সংখ্যা, আর কলমটা হচ্ছে নাউন। তাহলে কলমের সংখ্যা বোঝাচ্ছে 5 দ্বারা, তাহলে 5 এখানে কি হবে? 5টা কোন পার্টস অফ স্পিচ বলো তাহলে? তানজিলা, 5 কোন পার্টস অফ স্পিচ? 5 যেহেতু নাউনের সংখ্যা বোঝাচ্ছে, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যে শব্দ দ্বারা বোঝায় বাক্যের অন্তর্গত, সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে 5 হচ্ছে adjective। তাহলে এখানে 5টা কোন পার্টস অফ স্পিচ? Adjective. Adjective. থ্যাংক ইউ। আমরা প্রসিড করি। লুক এট দ্য পিকচার। এখানে দেখো আমরা এই ছবিটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দে আর রিডিং, তাই না? দে আর রিডিং, আমি আর রিডিং এর নিচে আন্ডারলাইন করেছি। তোমাদেরকে বলতে হবে যে এই রিডিং বা রিড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কেউ একজন বলো এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। ভার্ব। এটা ভার্ব কেন? আমরা জেনেছি যে বাক্যের অন্তর্গত ওই শব্দ যেটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তারা পড়ছে, তারা পড়ছে, পড়াটা একটা কাজ তাই না? পড়াটা একটা কাজ করা বোঝাচ্ছে, সো দ্যাট এখানে রিড হচ্ছে ভার্ব। ওকে, লুক এট দ্য পিকচার, কিছু দেখতে পাচ্ছ তোমরা? রেসপন্স নীল করতে পাখি। হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? নীল পাখি। The bird flies swiftly. The bird flies swiftly. দেখো সুইফটলি নিচে আমি আন্ডারলাইন করেছি। তোমাদেরকে বলতে হবে এই সুইফটলি কোন পার্টস অফ স্পিচ? সুইফটলি কোন পার্টস অফ স্পিচ? বলো, কেউ কিছু বলতে চাচ্ছিল, বলো। অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব স্যার। এটা অ্যাডভার্ব কেন? কেউ বলতে পারো এটা কেন অ্যাডভার্ব? এইটা অ্যাডভার্ব কেন কেউ বলতে পারো? এই শব্দটা ভার্বকে মডিফাই করেছে, যে ওরা ওটা কিভাবে হয়েছে। এখানে দেখো দ্য বার্ড ফ্লাই সুইফটলি, এখানে দ্য বার্ড হচ্ছে নাউন, ফ্লাইস হচ্ছে ভার্ব,
এবং সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। যে পাখিটা কিভাবে উড়ে? সুইফটলি। ঠিক আছে, অর্থাৎ ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে পাখি কিভাবে ওড়ে, অ্যান্সারটা কি হবে? বলো, একজন বলো, পাখি কিভাবে ওড়ে? সুইফটলি। Swiftly. So here the swiftly is an adverb. Okay, look at the picture. এই এক্সাম্পলটা আমি সচরাচর দিয়ে থাকি। দেখো, the book is on the table. The book is on the table. এখানে অনের নিচে আন্ডারলাইন করা আছে। বলো তো অনটা কোন পার্টস অফ স্পিচ? According to definition, কোন পার্টস অফ স্পিচ এটা? স্যার প্রিপজিশন। প্রিপজিশন। কারণটা কি? অনটা প্রিপজিশন হওয়ার কারণ কি? সবসময় সংজ্ঞাটা চিন্তা করবা। সংজ্ঞায় ছিল যে নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রিপজিশন। এই যে এরকম যদি চিন্তা করো যে এর আগে ছিল অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে তো প্রিপজিশনই হওয়ার কথা ক্রোনোলজিক্যালি, সো দ্যাট এটা প্রিপজিশন। নো, দিস ইজ নট লাইক দ্যাট। এখানে বিষয়টা হচ্ছে যে এটা প্রিপজিশন এই জন্য যে এটা নাউনের আগে বসছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমাদের মনে সবসময় যে প্রশ্নটা আসে যে স্যার এখানে নাউন হচ্ছে দুটো, একটা হচ্ছে বুক, একটা হচ্ছে টেবল। তো টেবিলের আগে তো দি আছে এবং বুকের আগেও কিন্তু দি আছে, তাহলে দি কি প্রিপজিশন? দ্য অ্যান্সার ইজ নো। কেন এটা প্রিপজিশন নয়? মনে রাখবা, এ এন ডি এই তিনটি শব্দ হচ্ছে আর্টিকেল। এটা সংখ্যার ধারণা বোঝায়। এটাকে আমরা বলি পদাশ্রিত নির্দেশক। এটা একটা পদের আশ্রয়ে থাকে। এখানে পদ কোনটা? টেবিল। টেবিলের আশ্রয়ে আছে। এই দুটো মিলে একটা শব্দ, টেবিলটি, বইটি। তাহলে দুটো শব্দ মিলে একটা শব্দ। সুতরাং এই দা টেবিল হচ্ছে নাউন, এটা মিলি। আর দা বুক হচ্ছে নাউন। এখানে দাকে আলাদা করে প্রিপজিশন আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই, বিকজ অফ যে এ এন ডি তিনটি আর্টিকেল, এই আর্টিকেল সংখ্যার ধারণা বোঝায়। সুতরাং সংখ্যার ধারণা বুঝালে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। তাহলে দি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দা টেবিলের আগে যে শব্দটা রয়েছে, যেহেতু দা বুকের আগে কিছু নাই, সুতরাং দা টেবিলের আগে রয়েছে অন, সুতরাং অন হচ্ছে প্রিপজিশন। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? এই তোমরা কি সংযুক্ত আছো এখনো? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে প্রিপজিশনের যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝালাম সেটা কি বুঝতে পেরেছো? যে দা কেন প্রিপজিশন নয়? দা হচ্ছে আর্টিকেল। দা হচ্ছে আর্টিকেল হচ্ছে সংখ্যার ধারণা বোঝায়। সুতরাং আর্টিকেল কখনো প্রিপজিশন হবে না। এটা একটা পদের আশ্রয়ে থাকে। বাংলায় আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এটা পদের আশ্রয়ে থেকে একটা কিছু নির্দেশ করে, সংখ্যার ধারণা বোঝায়। ঠিক আছে, বইটি, টেবিলটি, এই দুটো মিলে একটা শব্দ। সুতরাং দা টেবিলের আগে অন আছে, সুতরাং অন হচ্ছে প্রিপজিশন। কারণ আমরা জেনেছিলাম নাউন বা প্রোনাউনের আগে যে শব্দ ব্যবহৃত হয় সেটাই প্রিপজিশন। এখানে টেবিল নাউন, নাউনের আগে অন বসছে, সো দ্যাট অন হচ্ছে প্রিপজিশন। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। নাও দ্য নেক্সট ওয়ান। আমার অনেক প্রিয় মাশরাফি ভাই। এরপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আরেকজনকে, বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। কি নাম? বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডারের নাম কি? সাকিব আল হাসান। তোমরা হয়তো চিনতে পারোনি। আচ্ছা ওকে, আমরা পয়েন্টে চলে আসি। দেখো সাকিব, শাকিব। সাকিব আর ক্রিকেটার। মাশরাফি এন্ড সাকিব আর ক্রিকেটার। এখানে দেখো মাশরাফি ভাইকে এবং সাকিবকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। মাশরাফি হচ্ছে একটা নাউন, উনি একজন ব্যক্তি, এটা নাম বোঝাচ্ছে। আবার সাকিবও হচ্ছে নাউন,
তাহলে দুটো নাউনকে যুক্ত করেছে একটা শব্দ। আমরা ডেফিনিশন অনুযায়ী জেনেছিলাম বাক্যের অন্তর্গত যে শব্দ দ্বারা দুটো নাউন, দুটো প্রোনাউন, দুটো অ্যাডজেক্টিভ, সরি দুটো নাউন, দুটো প্রোনাউন কিংবা হচ্ছে ক্লজ কিংবা ফ্রেজকে যুক্ত করলে সেটাকে আমরা কি বলবো? কনজাংশন, তাই না? এরকমটাই জেনেছিলাম। তো দেখো এখানে মাশরাফি এবং সাকিব অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দুটো নাউনকে যুক্ত করেছে এই শব্দ। সুতরাং এই অ্যান্ডটা কোন পার্টস অফ স্পিচ বলো তো তোমরা? অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ? Conjunction. কনজাংশন নয়, কনজাংশন, ঠিক আছে? তাহলে আমরা জানলাম অ্যান্ড হচ্ছে কনজাংশন। এরকম অ্যান্ড, অর, বাট এই সবগুলো হচ্ছে কনজাংশন। তোমরা আরো অধিকতর উদাহরণ দেখে নিতে পারো, তোমাদের বইতে ওইগুলা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো তোমরা হচ্ছে যদি আগে ডেফিনেশন গুলো থেকে এগুলো ধরতে পারো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমাদের জন্য সেন্টেন্স মেকিং সহজ হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা যখন সেন্টেন্স মেকিং সম্পর্কে জানবো বা সেন্টেন্সের কাকে বলে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো, তখন কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। যেমন দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, এরকম বাক্যটা আমরা এই বাক্যটা আমরা অহরহ শুনে থাকি। হি ইজ পোর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সে সৎ। দেখো এখানে অর দ্বারা কি যুক্ত করা হয়েছে, দুটো ক্লজকেই মূলত যুক্ত করা হয়েছে। যে বাক্য ক্লজ দুটো এরকম হওয়ার কথা ছিল যে হি ইজ অনেস্ট, হি ইজ পোর। তো এখানে আমরা কি করেছি? বাট দ্বারা যুক্ত করেছি, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে এখানে বাটটা হচ্ছে কনজাংশন। এরকম অর দিয়ে আমরা বলতে পারি হি অর শি উইল ডু দ্য ওয়ার্ক, সে অথবা সে কাজটা করবে। এখানে রহিম অর রহিম অর হিজ সিস্টার উইল ডু দ্য ওয়ার্ক, যে রহিম অথবা তার বোন কাজটা করবে। এখানে অর দ্বারা রহিম এবং হারকে যুক্ত করা হয়েছে, সুতরাং এখানে অর হচ্ছে প্রিপোজিশন। তাহলে নরমালি অ্যান্ড, অর, বাট এগুলো হচ্ছে তোমার কি? কনজাংশন। বিষয়টা কি বোঝা গেল? এই সেকশনটাতে কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. একটু রেসপন্স করতে হবে। এই কনজাংশনটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয়েছে? আমার কি রিপিট করতে হবে? জি স্যার, ভালো হতো। রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আমি আবার বলছি যে কনজাংশন হচ্ছে সংযোগ অব্যয়। এর কাজ হচ্ছে দুটো ওয়ার্ডকে, দুটো ক্লজকে, দুটো ফ্রেজকে, দুটো সেন্টেন্সকে যুক্ত করা। তো ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ একটা শব্দের ন্যায় আচরণ করলে সেটা ফ্রেজ। আর ক্লজ হচ্ছে যে সেটা একটা বাক্যের অংশ কিন্তু সেটা পরিপূর্ণ বাক্য নয়, ঠিক আছে? এরকম বোঝায়। তাহলে এইখানে দেখো যে বাক্যের অন্তর্গত যে শব্দ, তাহলে দুটো নাউনকে বা দুটো শব্দকে সংযুক্ত করে, তারপরে হচ্ছে দুটো ক্লজকে সংযুক্ত করে, দুটো ফ্রেজকে সংযুক্ত করে বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে যে শব্দ, সেটা হচ্ছে কনজাংশন। তাহলে অ্যান্ড কি করেছে? মাশরাফি এবং সাকিব দুটো নাউনকে, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, তাই না? এই জন্য অ্যান্ড হচ্ছে কনজাংশন। বিষয়টা কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা, ওকে। এই ছবিটা দেখো, একটা সরো ফেস আমরা দেখতে পাচ্ছি। দেখে অনেক মনে হচ্ছে না মেয়েটা অনেক দুঃখী বা কোনো একটা শক পেয়েছে যে কারণে সে কান্না করছে। এখানে দেখো যে আমরা এই বাক্যটাকে এরকম ভাবে বলতে পারি, alas her father is no more, alas her father is no more, যে হাই তার বাবা আর নেই। এখানে দেখো alas শব্দটাকে, হাই শব্দটাকে আমরা কি করেছি? রেড কালার দিয়ে মার্কিং করেছি। তোমাদের বলতে হবে এই alasটা কোন পার্টস অফ স্পিচ। বলো, alasটা কোন পার্টস অফ স্পিচ? এই তোমরা কি আছো? সংযুক্ত আছো সবাই? Yes, sir. জি স্যার।
তাহলে বলো অ্যালাসটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ইন্টারজেকশন। আমি বলেছিলাম যে বাক্যের অন্তর্গত যে শব্দ দ্বারা মানুষের মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায়। আবেগটা কিরকম হতে পারে? তোমার স্যাডনেস হতে পারে, তোমার জয় হতে পারে, তোমার মানে আনন্দ বা তোমার দুঃখ, এগুলো কিন্তু তোমার আবেগ। ঠিক আছে? এরপর তোমার বিস্ময়কর কিছু একটা হতে পারে, এগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন। তাহলে বাক্যের অন্তর্গত যে শব্দ দ্বারা মানুষের মনের আবেগ বা অনুভূতি প্রকাশ পায় সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। আচ্ছা দেখো তো, এখানে তোমাদেরকে আমি সেন্টেন্সের একদম যে অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং যে 5 রকমের সেন্টেন্স রয়েছে, যে এরকম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু তোমরা এই ইন্টারজেকশনের ব্যবহারগুলো পাবে। যদি বাক্যটাকে এরকম বলি যে alas her father is no more, হাই তার বাবা আর নেই, এই কথাটাকে যদি এরকম ভাবে এক্সপ্রেশন দিয়ে আমরা বলি হাই তার বাবা আর নেই, এরকম কি বলা যাবে? এরকমটা কিন্তু বলা যাবে না, বিকজ অফ যে ইউ হ্যাভ টু গিভ দ্য রাইট এক্সপ্রেশন এট দ্য রাইট ওয়ার্ড। সঠিক শব্দটার মধ্যে কিন্তু সঠিক প্রকাশ ভঙ্গিটা তোমাদের থাকতে হবে, এক্সপ্রেশনটা থাকতে হবে। তো এখানে যেহেতু তার দুঃখ বোঝাচ্ছে, অ্যালাসটাকে আমরা আহ তাহলে বলবো ইন্টারজেকশন। এরকম আরো রয়েছে যে আমরা অনেক সময় হুররে বলি, তাই না? যেমন হুররে উই ওয়ান দ্য গেম, হুররে আমরা খেলায় জিতে গেছি, এরকম বলি। তাহলে হুররে শব্দটা এখানে হচ্ছে ইন্টারজেকশন। এরকম বলি আমরা সচরাচর, এরকম বলি যে ফাই ফাই হাউ কুড ইউ সে সো, ছি ছি তুমি এটা বলতে পারলে। যে এরকম হতে পারে যে ফাই ফাই হাউ কুড ইউ ডু সো, ছি ছি তুমি এটা কিভাবে করতে পারলে, এটা কিভাবে বলতে পারলে, কিভাবে করতে পারলে। এই ছিচিটা আমরা বললাম যে ফাই ফাই, এই ফাই ফাইটা হচ্ছে ইন্টারজেকশন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পার্টস অফ স্পিচ। এখানে আমরা একটু রিভিউ করি, দেখি তোমাদের মানে ক্লাসিফিকেশন গুলো হয়ে গেল। এরপর আমরা দেখি তোমাদের মনে আছে কিনা। তোমাদের কি মনে আছে তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? হ্যাঁ, আমরা একটু দেখে নিই। তাহলে there are 8 kinds of parts of speech in English grammar. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and the last one is interjection. তোমাদেরকে একটা কাজ আমি দিতে পারি, তোমরা তোমাদের পাশে নিশ্চয়ই খাতা কলম রেখেছো, তোমরা লিখে ফেলবে যে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তো আমাদের স্কুলের একটা পেজ আছে, আমি তোমাদের জন্য একটা গ্রুপ খুলবো, ওইখানে শুধু ইংলিশের ক্লাসের তোমরা হোমওয়ার্ক গুলো জমা দিতে পারবে। কিভাবে জমা দিবে? তোমরা ছবিতে তুলে ফেসবুকের মেসেঞ্জারে দিয়ে দিতে পারো। আমি ওইখান থেকে তোমাদের এগুলা চেক করে যেগুলো ভুল আছে আমি ওগুলো আবার মার্কিং করে তোমাদেরকে আবার টেক্সট করে দিতে পারবো। ঠিক আছে? এভাবে টাইমলাইনে যদি পোস্ট করা হয় তাহলে কার কি ভুল আছে এগুলো যখন দেখতে পারবো আমরা, সবাই কিন্তু দেখতে পারবো। একজনের ভুল ওই ফেসবুকে যারা সংযুক্ত থাকবে সবাই কিন্তু দেখতে পারবে। তো তোমাদের কাজ হচ্ছে যে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার, এটা তোমরা কি করবে, খাতায় লিখে ফেলবে এবং সেটা ছবি তুলে মেসেঞ্জারে আমাকে পাঠাবে। তোমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক দেই যে রাইট ডাউন দ্য নেম অফ অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তোমাদের সামনে খাতা থাকলে তোমরা এই সর্বপ্রকারের যে পার্টস অফ স্পিচ কত প্রকার এটা ক্লাসিফিকেশন গুলো লিখে ফেলো, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা তোমরা গ্রুপ ওয়ার্কটা হতো যদি সবাই একসাথে থাকতে পারতে, যেহেতু করোনা প্যান্ডামিক তোমরা এক একজন এক এক জায়গা থেকে ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমরা নিজেরাই লেখো। এইগুলো লিখলে হবে কি, তোমাদের বানান গুলা, স্পেলিং গুলা ঠিক হয়ে যাবে, তোমাদের বানানে যে ভুলটা হয় সেটা কিন্তু আর থাকবে না। আর আমি যখন কথা বলছি আমার কথাগুলো খেয়াল করে শুনলে তোমাদের কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়ে যাবে অনেক ওয়ার্ডে। আচ্ছা এখন তোমরা এই যে ক্লাসটা করলে, এখন তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নিই, ঠিক আছে? তোমরা এই পরীক্ষায় কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে। সবাই আনমিউট করে ফেলো, মাইক্রোফোন গুলো আনমিউট করে ফেলো, আমার কথা শুনতে হবে না, শুধু তোমরা আমার সাথে কথা বলবা ক্লাসে যেরকমটা বলো। সবাই আনমিউট করো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ঢাকা ইজ এ বিগ সিটি। সবাই একসাথে চাইলে উত্তর দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ঢাকার নিচে আন্ডারলাইন করা আছে, তোমাদের বলতে হবে
Noun. ঢাকাটা পার্টস অফ স্পিচ। আচ্ছা ইতিমধ্যে তোমরা বুঝে গেছো, আমরা তাহলে একটু দেখে নিই। ঢাকাটা হচ্ছে নাউন, তার মানে তোমাদের উত্তর সঠিক। এরপরে রয়েছে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী। তো তোমরা এখন যেটা করবে, এই ইটটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে বলো। pronoun. এটা কি প্রোনাউন? Pronoun. এটা প্রোনাউন কেন? এটা প্রোনাউন এই জন্য যে এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। কার পরিবর্তে? ঢাকার পরিবর্তে। তো এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এরপর 3 নাম্বার বাক্যটা দেখো, রানা প্লেইস ক্রিকেট। রানা ক্রিকেট খেলে, এখানে প্লেসটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব নাকি? প্লেসটা কোন পার্টস অফ স্পিচ? আমার মনে হচ্ছে তোমরা পাশাপাশি একাধিক মোবাইলে ক্লাস করছো, একটু সরে যেতে হবে। পাশাপাশি থাকলে নয়েজ ক্রিয়েট হবে, ঠিক আছে? একটু সরে গিয়ে দূরে দূরে বসে ক্লাস করো, তাতে করে ক্লাস দিয়ে নয়েজটা হবে না। আচ্ছা আমাকে বলো, প্লেসটা কোন পার্টস অফ স্পিচ? তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, এটা একটা ইভালুয়েশন টেস্ট। বলো কোন পার্টস অফ স্পিচ এটা? কোনো ভয় পাওয়ার কারণ নাই, তোমার ভুল হলে তোমার জেল ফাঁস হবে না। তুমি ভুল বললে এটা সমাধান, হ্যাঁ, কিন্তু তুমি একদম ভয়হীন ভাবে কথা বলবা। ইউর টিচার ইজ নট এ টাইগার, ইউর টিচার ইজ ইউর ফ্রেন্ড। ঠিক আছে? এটা ভার্ব। কেন ভার্ব? এটা অ্যাকশন বোঝাচ্ছে, এটা কাজ বোঝাচ্ছে, সো দ্যাট এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। তো এখানে ওয়াও শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো একজন, কোন পার্টস অফ স্পিচ এটা? Introduction. আমরা দেখি তোমার উত্তরটা সঠিক কিনা। হ্যাঁ, এটা ইন্টারজেকশন, বিকজ অফ এটা বিস্ময় প্রকাশ করেছে। আমরা বলেছিলাম যে ওয়ার্ড দ্বারা মানুষের মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায়, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। সো হিয়ার দ্য ওয়াও ইজ অ্যান ইন্টারজেকশন। তো তোমরা তো যদি 20 করে নাম্বার দিই তাহলে 4 20 80 পেয়ে গেছো। এখন এটা পারলে 100 তে 100 পেয়ে যাবে। আচ্ছা দেখো, she works in the kitchen. She works in the kitchen, এখানে in the কোন পার্টস অফ স্পিচ? Conjunction. in কোন পার্টস অফ স্পিচ? Preposition. প্রিপোজিশন। এটা প্রিপোজিশন কেন? এটা যদি বলতে পারো তাহলে এখানে তোমরা 20 তে 20 পেয়ে গেলা। বলো ইন কেন প্রিপোজিশন এখানে? The kitchen verb এর আগে এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসলে সেটাকে আমরা প্রিপোজিশন বলি। দেখো দা কিচেন, রান্নাঘরটা একটা নাউন, সুতরাং এর আগে ইন বসছে, সো দ্যাট ইট, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। এবং এইখানে এই ইভালুয়েশন টেস্টে তোমরা 100 এর মধ্যে 100 পেয়েছো। কংগ্রাচুলেশন। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা যেটা করবা, রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ উইথ এক্সাম্পল। তোমরা তোমাদের খাতায় বাসায় লিখবে। এগুলো কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে সরাসরিও দেখতে পারি, যে তোমরা একটু দেখাও আমাকে, খাতাটা আমাকে কিন্তু দেখাইতে হবে, ঠিক আছে? আমি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? তোমরা তোমাদের ক্যামেরার সামনে খাতাটাকে রাখলে কিন্তু দেখা যাবে যে তোমরা আসলে লিখেছো কিনা। তো তোমরা ডেফিনিশন লিখবা। ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। প্রতিটা নাউন প্রথমে লিখবা পার্টস অফ স্পিচ কাকে বলে, এরপর নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলো তোমরা লিখে ফেলবা। একবার লিখলে তোমাদের বানানগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের ভুলগুলো থাকলে তোমরা নিজেরাও ধরতে পারবা, কিংবা আমিও দেখতে পারবো। এভাবে কিন্তু তোমাদের এই হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসে দেখবো, অর্থাৎ আগামী রবিবার, ঠিক আছে? এটা তোমরা করবা। আর একটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে করোনা ভাইরাস একটা প্যারাগ্রাফ আছে, করোনা ভাইরাস। তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিব, তোমরা এটা স্কুল থেকে বা নেট থেকে কালেক্ট করতে পারবে, নেট আমি ছেড়ে দিব, বা তোমরা ফেসবুক বা ইমেলের মাধ্যমে চাইলে কালেক্ট করতে পারবে। আমি সিলেবাস আকারে একটা সাজেশন দিব, যাতে করে তোমরা একটু ক্রোনোলজিক্যালি পড়তে পারো। মানে এলোমেলো বিচ্ছিন্ন পড়ার চাইতে যে 10টা প্যারাগ্রাফ পড়ে নিলা, 10টা অ্যাপ্লিকেশন পড়ে নিলা,
10টা কম্পোজিশন পড়ে নিলা, এটা তোমাদের জন্য ভালো হবে যে তোমাদের কিছু কিছু জানা থাকবে এবং কোনটা কোন বই থেকে পড়েছো বা তুমি নিজের ক্রিয়েটিভিটি থেকে নোট খাতায় লিখেছো, কত নম্বর পেজে আছে, এগুলো তোমার সাজেশনের ডান পাশে লিখে রাখতে পারবে। তাহলে তোমাদের 3টা প্যারাগ্রাফ এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাস বা কোভিড-19, এরপরে রয়েছে গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, আর এরপরে রয়েছে মুজিব বর্ষ। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুব কমন। তুমি আগামী ক্লাসে করোনা ভাইরাস প্যারাগ্রাফটা সবাই খাতায় লিখবা এবং বাসায় নিজে বানিয়ে পারো, মুখস্থ করে পারো, তোমরা এটা করবা। আমি কিন্তু নেক্সট ক্লাসে এগুলো ধরবো, আমি কিন্তু সরাসরি শুনতেও পারি তোমাদের কাছ থেকে। ওকে, তাহলে তোমরা এতক্ষণ সময় দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে আমি একটু রিভিউ করি টোটাল ক্লাসটা নিয়ে। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই জেনেছি পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ। হ্যাঁ, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দে পার্টস অফ স্পিচ, বাক্যের ভিতরেই কিন্তু থাকতে হবে, বাক্যের বাইরে থাকলে কিন্তু সেটা পার্টস অফ স্পিচ নাও হতে পারে। এরপরে আমরা জেনেছি নাউন। নাউন হচ্ছে কোনো কিছু নাম বোঝায়, আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে নাউন। এরপরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে, বা শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বাক্যের অন্তর্গত যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়, সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে রয়েছে কি ভার্ব। ভার্ব হচ্ছে অ্যাকশন বোঝায়, কাজ করা, কোনো কিছু করা বা হওয়া বোঝায়, এরকম বোঝালেই ওই শব্দটাকে আমরা বলবো ভার্ব। এরপরে অ্যাডভার্ব। ভার্বটা কিভাবে সম্পাদিত হয়, এই কিভাবে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বটা কিভাবে সম্পাদিত হয় এটা যে শব্দ দ্বারা বোঝায় বা ভার্বকে যে শব্দটা মডিফাই করে বাক্যে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে বাক্যের অন্তর্গত ওই শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে। আর এখানে একটা নোট হচ্ছে যে দি কিন্তু প্রিপোজিশন নয়, বিকজ অফ দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেল সংখ্যার ধারণা বোঝায়, এই জন্য একটা প্রিপোজিশন নয়। এরপরে রয়েছে কনজাংশন। কনজাংশন হচ্ছে দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে, দুটো ফ্রেজকে সংযুক্ত করে, দুটো ক্লোজকে সংযুক্ত করে, এরপর দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে ক্লজ হচ্ছে বাক্যাংশ আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। এখানে এই নোটটা তোমরা রাখতে পারো। দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে বাক্যের অন্তর্গত ওই শব্দ যেটা মানুষের মনের আবেগ, বিষয় বা অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, তো এই যে টোটাল ক্লাসটা নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা ফ্লোরটাকে ওপেন করে দিচ্ছি, তোমরা প্রশ্ন করতে পারো চাইলে। সৈকত মাহমুদ, কিছু বলতে চাও? সৈকত, কিছু বলতে চাও? তোমাদের এই ক্লাসটার উপরে কোনো কোশ্চেন আছে কারো? সৈকত মাহমুদ, আলিফাল, আরাফাত, কে আক্তার, তানজিলা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না। কারোরই কোনো প্রশ্ন নাই? না। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটি, পরবর্তী ক্লাসটি হবে আগামী সপ্তাহে রবিবার, আগামী রবিবার 11টা থেকে ক্লাসটা শুরু হবে। তোমরা যত সময় ক্লাসে থাকবে এবং আস্তে আস্তে তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে। আমি কিন্তু তোমাদের সবাইকে টেক্সট করেছি যাতে করে তোমরা সংযুক্ত হতে পারো, আগামীতে যেন আরো অন্যরা ওই ক্লাসগুলো পেতে পারে এবং এই করোনার মধ্যেই সবাই যেন আমরা একটু পড়াশোনার মধ্যে থাকতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। সবাই সচেতন থাকবে, নিয়মিত মাস্ক ব্যবহার করবে, বাইরে বের হলে লকডাউনের মধ্যে নিতান্ত প্রয়োজন না হলে বাইরে বের হওয়ার দরকার নাই। সাবান পানি দিয়ে বেশি বেশি হাত ধোয়ার চেষ্টা করতে হবে। আর যে কোনো প্রয়োজনে আমরা শিক্ষকেরা আছি তোমাদের পাশে সবসময়। মানসিক কোনো যদি সহযোগিতার প্রয়োজন হয়, কোনো তোমাদের মন খারাপ লাগছে বা তোমাদের একটা কথা শেয়ার করতে পারলে তোমাদের ভালো লাগবে, বা তোমাদের পড়াশোনা রিলেটেড, তোমাদের পরিবারের কোনো সমস্যা যাচ্ছে, ফাইনান্সিয়াল হতে পারে, অন্য যে কোনো বিষয় হতে পারে, এরকম যদি কেউ কোনো সমস্যায় থাকো একেবারে সংকোচ না করে আমাদের স্যারদের সাথে যোগাযোগ করতে পারো। স্পেশালি আমার সাথে তো যোগাযোগ তোমাদের থাকবেই। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।
সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তোমরা কেউ কিছু বলতে চাও? তোমরা কেউ কিছু বলতে চাও? আলিফ আল আরাফাত কিছু বলতে চাও? না স্যার। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য আবারও শুভকামনা থাকলো। তাহলে আজকে ক্লাসটি পর্যন্তই শেষ। আগামী ক্লাসে এই ক্লাসটার উপর আমরা একটা রিভিউ করব, দেন আমরা সেন্টেন্স গ্রামারের যে দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব, বেসিক গ্রামারে সেন্টেন্স নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।